বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি সেকেন্ড পার্ট দ্বিতীয় পত্র বইয়ের কৃষি অর্থনীতি এবং সমবায় সর্বশেষ যে পরিচ্ছেদটা আছে কৃষি সমবায়, সেই পরিচ্ছেদটার আমি কিছু প্যারা বাকি রেখেছিলাম। এটা আজকে পড়ায় দিয়ে এই অধ্যায়টা শেষ করে দিই। আচ্ছা দেখো, তাহলে আজকে আমরা মূল আলোচনায় চলে আসি। মূল আলোচনায় আজকে আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে কৃষি সমবায়। কৃষি সমবায় কথা হচ্ছে, এর আগের ক্লাসে আমি তোমাদেরকে বলেছি কৃষি কী এবং কৃষি সমবায় কী। আরেকটু বলে দিই, কৃষি সমবায় হচ্ছে কৃষক এবং কৃষি সমাজকে নিয়ে যে সমবায় গঠিত হয় তাকে বলছি আমি কৃষি সমবায়। ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে কৃষি সমবায় মূলত এটা একটা সম্মিলিত প্রচেষ্টা, সবাই মিলে একটা বৃহৎ একটা কাজকে উদ্দেশ্যকে লক্ষ্য করে তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করবে। কৃষি সমবায় হচ্ছে সম্মিলিত একটা প্রচেষ্টা, সম্মিলিত একটা কাজ, বড় কোনো কাজ বা বড় কোনো স্বার্থ হাসিল করার জন্য সবাই কাজ করবে। সর্বপ্রথম 1844 সালে ব্রিটেনে এই কৃষি যে সমবায়টা আছে, এই সমবায়ের আবির্ভাব শুরু হয়। ব্রিটেনরা তারা সর্বপ্রথম কৃষি সমবায়, মার্কিন যুক্তরাষ্ট্র, 1844 সালে মার্কিন যুক্তরাষ্ট্র, তার ভুল হয়ে গেল। এটা হচ্ছে যে 1752 সালে মার্কিন যুক্তরাষ্ট্র। তাহলে কী বললাম, 1752 সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম কৃষি সমবায় তারা প্রচলন শুরু করে। ওই মার্কিন সরকার বড় কাজকে, বড় একটা স্বার্থকে আঞ্জাম দেওয়ার জন্য তারা কৃষি সমবায়ের সূচনা করে বা সমবায়ের সূচনা করে। কৃষি সমবায় না, প্রথমে সমবায়ের সূচনা করেছে। তারপরে এখন আসো, কৃষি সমবায় ব্রিটেনে 1844 সালে সর্বপ্রথম ব্রিটেনে হয়। 1844 সালে সমবায় প্রতিষ্ঠিত এবং ভারত উপমহাদেশে 1904 সাল থেকে ভারত উপমহাদেশে এটার প্রচলন শুরু হয়। যখন একটা সমবায় প্রচলন শুরু হয় তখন এর কিছু আইন দেখা দেয়। ছোটোখাটো একটা বই আছে, তোমাদের সেকেন্ড পার্ট কৃষিতে তেমন বিস্তারিত কোনো আলোচনা নেই। যদি সমবায়ের যেমন মনে করো এই যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, বিভিন্ন ব্যাংক আছে, 4 জন 5 জন মালিক, 7-8 জন 10 জন মালিক, তারা কিন্তু সমবায় করে একটা ব্যাংক প্রতিষ্ঠিত করছে। কেউ ব্যক্তি মালিকানা করে একটা ব্যাংক প্রতিষ্ঠিত করছে। সেম ওই রকমভাবে বলতে চাচ্ছি যে কৃষি বা সমবায় মূলত হচ্ছে, যেমন আমাদের সমবায় ব্যাংক একটা আছে, এখানে সবাই মিলে একটা ব্যাংক তৈরি করছে। তো এইখানে সবাই মিলে একটা কাজকে পরিচালনা করবে, এটাই হচ্ছে আমার সমবায়ের বা কৃষি সমবায়ের আবির্ভাব। এখান থেকেই প্রথমে উৎপত্তি হয়। তো এখন চলে আসো কৃষি বাজারজাতকরণ। কৃষি পণ্য বাজারজাতকরণ, যে উৎপাদিত কৃষি পণ্যটা, যেই কৃষি পণ্যটা আমার উৎপাদিত হচ্ছে সেই পণ্যটা কৃষকের কাছ থেকে ভোক্তার কাছে পৌঁছানোকেই আমি বলতেছি কৃষি পণ্যের বাজারজাতকরণ। এই যে কৃষি পণ্যের বাজারজাতকরণ পদ্ধতির কথা বললাম, কৃষি পণ্যের বাজারজাতকরণ পদ্ধতি বা বাজারজাতকরণ সিস্টেমের কথা বললাম, পুরো সিস্টেমে দুইটা অংশ, একটা হচ্ছে কৃষক আর একটা হচ্ছে ভোক্তা। কৃষক কী করবে? কৃষি পণ্য উৎপাদন করবে। ওই উৎপাদিত কৃষি পণ্যটা কিছু অর্থের বিনিময়ে বা মোটা অর্থের বিনিময়ে ভোক্তা তার কাছ থেকে নেবে। এই দুই শ্রেণী। কিন্তু পারিপার্শ্বিকভাবে আরও যদি ডিপলি আলোচনা করি, যে কৃষি পণ্য দেখো পরিবহন, গুদামজাতকরণ, ঝুঁকি গ্রহণ ইত্যাদি বিভিন্ন জটিলতা কিছু কাজ সম্পূর্ণ করে ভোক্তার কাছে পৌঁছানোকেই বলতেছি আমি কৃষি পণ্যের বাজারজাতকরণ। এখন এখানে কিছু কথা আছে যে একটা কৃষি পণ্য সরাসরি কিন্তু ভোক্তার কাছে পৌঁছায় না। মাঠ থেকে গুদাম, গুদাম থেকে পরিবহন, পরিবহন থেকে স্টোরেজ, তারপরে এরকম কিছু শিডিউল মেনটেন করে ভোক্তার কাছে পৌঁছায়। এজন্য এটা দুইটি অংশে ভাগ করা হয়েছে। তাহলে সংজ্ঞাটা যদি আরও বিস্তারিতভাবে আলোচনা করি, যে সংজ্ঞাটা যদি আমরা বিস্তারিতভাবে আলোচনা করি, কীভাবে আলোচনা করব? উৎপাদিত কৃষি পণ্য পরিবহন, গুদামজাতকরণ, ঝুঁকি গ্রহণ, বিভিন্ন কাজ সংরক্ষণের পরে, বিভিন্ন প্রসিডিউর মেনটেন করার পরে যখন ভোক্তার কাছে পৌঁছাবে তখন তাকে বলতেছি আমি কৃষি পণ্যের বাজারজাতকরণ। সরকারি বাজারজাতকরণ দুই ভাগে, একটা সরকারিভাবে, একটা বেসরকারিভাবে। সরকারিভাবে কীভাবে হয়? সরকারিভাবে বাজারজাত করে একটা ক্রয় কেন্দ্র স্থাপন করে। সরকার একটা ক্রয় কেন্দ্র স্থাপন করে
এই যে একটা ক্রয় কেন্দ্র স্থাপন হয়েছে, কৃষক কী করছে, সরকারি মূল্যে ওইখানে কৃষক চাল সরকারের কাছে, ধান সরকারের কাছে বিক্রি করে দিচ্ছে। সরকার ওই ধানটাকে মিলে পাঠাচ্ছে খাদ্য অধিদপ্তরের অধীনে। সরকার যখন ওই চালটাকে খাদ্য অধিদপ্তরের অধীনে পাঠাচ্ছে, তখন পাঠানোর পরে কি হচ্ছে যে আমি খাদ্য অধিদপ্তরের কাছে পাঠাইছি, পাঠানোর পরের প্রসিডিউরটা হচ্ছে রেশন কার্ডের মাধ্যমে। যেমন দেখো পুলিশ, আর্মি, বিডিআর, র্যাব, বিভিন্ন প্রতিরক্ষা বাহিনীতে যারা আছে তারা রেশন প্রধান মাধ্যমে রেশন পায়। কীভাবে পায়? সরকার চালটা কিনে খাদ্য অধিদপ্তরকে দেয়, খাদ্য অধিদপ্তর রেশনিং প্রথার মাধ্যমে নির্দিষ্ট দোকানে দেয়। যারা রেশন সংগ্রহ করে তারা কি করে, ওই দোকান থেকে কার্ডের বিনিময়ে তারা রেশন কার্ডের মধ্যে তারা চাল ক্রয় করে। শেষ কথা, এখন বেসরকারিভাবে কি? বেসরকারিভাবে আছে প্রত্যক্ষভাবে আমি সরাসরি কৃষকের কাছে যাব, গিয়ে ধান কিনে নিয়ে আসবো, এটা হচ্ছে প্রত্যক্ষ। পরোক্ষভাবে কি? পরোক্ষভাবে প্রসিডিউরটা হচ্ছে এরকম যে পরোক্ষভাবে প্রসিডিউরটা হচ্ছে যে কৃষক কাছ থেকে ফড়িয়া, দালাল এরা ধান কিনবে, ধান কিনে কার কাছে বিক্রি করবে? ধান কিনে তারা বিক্রি করবে আড়তদার, কমিশন এজেন্টের কাছে। কমিশন এজেন্ট খুচরা এজেন্টের কাছে বিক্রি করবে বা পাইকারি এজেন্টের কাছে বিক্রি করবে। পাইকারি এজেন্ট থেকে, পাইকারি যে এজেন্ট আছে এই পাইকারি এজেন্ট থেকে তারপরে আমরা যারা খুচরা ক্রেতা আছে তারা খুচরা ক্রেতারা তাদের কাছ থেকে এই চালটা পাবে। এটা হচ্ছে বেসরকারি পদ্ধতি। তবে দেখো বাজার পদ্ধতির কিছু কাঠামো আছে, বাজারজাতকরণ কাঠামোর কিছু কাঠামো আছে, কাঠামোগুলো কি? কাঠামোগুলো প্রথমে হচ্ছে গ্রামীণ বাজার। গ্রামের কৃষকেরা প্রথমেই যখন ফসল ফলাবে তখন তার সার, সেচ, কীটনাশক ইত্যাদি দেওয়ার জন্য গ্রামের ধনী কৃষক বা ব্যবসায়ীদের কাছ থেকে কিছু টাকা পয়সা নেয়। এই টাকা পয়সাটা নেওয়ার পর যখন ফসলটা হলো, উৎপাদন হলো, ধান যখন হলো, পাট যখন হলো, তখন মাঠের মধ্যে কৃষক কী করে, এই ধান, পাট, গমটা কৃষক ওই ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেয়। কৃষক ওই ব্যবসায়ীর কাছে আমার বিক্রি করে দিল। যখন কৃষক এই যে ধান, চাল, গম, পাটটা বিক্রি করে দিল, এটাই হচ্ছে আমার গ্রাম্য বাজার। গ্রাম্য বাজারের কিছু ব্যবসায়ী বা ফড়িয়া বা দালাল থাকে, তারা এই যে হাট, আমাদের লালবাগে রবিবারে হাট হয়, বৃহস্পতিবারে হাট হয়, গড়িরহাটে হাট হয়, কিছু কিছু পণ্য এই হাটের তোলা হয়। তারপরে আসলে মাধ্যমিক পর্যায়ে পাইকারি বাজার, যেমন আমাদের পৌর বাজার বা সিটি বাজার যেটাকে বলে, এটা কিন্তু মাধ্যমিক পর্যায়ে একটা পাইকারি বাজার। কেমন করে? যে এখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কৃষি পণ্য আসে, বাজারে হয়, ওখান থেকে কৃষি পণ্যটা বিক্রি হয়, বিক্রি করার পরে ওই কৃষি পণ্যটা আবার আমি বা আমরা নিয়ে আসি। এই যে প্রসিডিউরটার কথা বললাম, এই প্রসিডিউরটাই মূলত আমার কি হচ্ছে, এটা হচ্ছে মাধ্যমিক পর্যায়ের বাজার, পাইকারি বাজার। সর্বোচ্চ পর্যায়ে বা বন্দর ভিত্তিক বাজার। বন্দর ভিত্তিক বাজারটা কি? বন্দর ভিত্তিক বাজারটা হচ্ছে আমার ওই বাজার যে, দেখো বন্দর ভিত্তিক বাজারটা হচ্ছে যেমন ঢাকার শ্যামবাজার, ওইখান থেকে কৃষিপণ্য প্যাকেট করে বিদেশে পাঠানো হয়। তা বাজারজাতকরণের কিছু বৈশিষ্ট্যের কথা বলি। দেখো বাজারজাতকরণের বৈশিষ্ট্য হচ্ছে অসংখ্য উৎপাদনকারী। আমাদের যে কৃষক আছে, কৃষক অনেক প্রচুর পরিমাণ কৃষক আছে, মাথাপিছু জমির পরিমাণ অনেক কম। যে পরিমাণ চাহিদা থাকে আমরা তার থেকে কম মূল্য পণ্য উৎপাদন করি এবং এই মূল্যটাকে বিক্রি করতে গেলে কিছু মধ্যস্বত্বভোগীর প্রয়োজন হয়। এই যে মধ্যস্বত্বভোগী কিছু মানুষের প্রয়োজন হচ্ছে, এই মধ্যস্বত্বভোগী মানুষরা সুবিধা বা লুটে নিচ্ছে। তারপরে আসো যে ঝুঁকি, অধিকাংশ কৃষি পণ্য আকারে অনেক বড়, যেমন মিষ্টি, কুমড়া, লাউ আকারে অনেক বড়, দাম অনেক কম। এদের আবার কি হয়, এদের যদি আমি সংরক্ষণ করতে যাই এটা অনেক ব্যয়বহুল হয়ে যায়, যদি পরিবহন করে যাই সেটাও খরচ হয়ে যায়। আবার এই সমস্ত কৃষি যে পণ্যগুলোর আমি কথা বলছি, এই সমস্ত কৃষি পণ্য আবার পচনশীল, এদেরকে বিশেষ পদ্ধতিতে সংরক্ষণ করতে হয়। তো বিশেষ পদ্ধতিতে সংরক্ষণ, প্রসিডিউর মেনটেন এগুলো করতে অনেক কস্টলি পড়ে যায়, এজন্য কিছু মধ্যস্বত্বভোগীর প্রয়োজন হয়। তারপরে হচ্ছে আবহাওয়া। বাংলাদেশের যে কৃষি পণ্যটা আছে এটা মূলত আবহাওয়ার উপর নির্ভরশীল। আবহাওয়া যখন অনুকূলে থাকে প্রচুর পরিমাণে পণ্য উৎপাদন হয়,
আবহাওয়া যখন প্রতিকূলে থাকে তখন কম কৃষিপণ্য উৎপাদিত হয়। এই যে আবহাওয়া অনুকূলে আবহাওয়া কম কৃষিপণ্য উৎপাদন হচ্ছে, এটা কিন্তু একটা অন্তরায়। আবার দেখো যে মৌসুমের শুরুতে কৃষিপণ্যের দাম কম থাকে। কীরকম কম থাকে? ফেব্রুয়ারি মাসে প্রচুর পরিমাণে টমেটো হয়, টমেটোর দাম ফেব্রুয়ারি মাসে জানুয়ারি মাসে কম হয়। আবার এই টমেটোটাই সারা বছর যখন চাহিদার দরকার হয় তখন সংরক্ষণ করার প্রয়োজন হয়। এখন এত বিপুল পরিমাণ কৃষি পণ্য কৃষককে পরিবহন করা সম্ভব হয় না বা সংরক্ষণ করা সম্ভব হয় না, তখন কিছু মধ্যস্বত্বভোগীর প্রয়োজন হয়। আর এই যে মধ্যস্বত্বভোগীর কথা বলছি, তখন তারা এখান থেকে সুবিধা নেয়। হ্যাঁ, এখন বাজার ব্যবস্থা কেন তুমি উন্নত করবে? দেখো, বাজার ব্যবস্থার মধ্যে কৃষি, ব্যাপক কৃষি, এই পুরো কৃষিটার পরিবহন, উৎপাদন, বিপণন করার জন্য প্রচুর শ্রমিকের প্রয়োজন, প্রচুর পরিমাণ শ্রমিকের প্রয়োজন। এতগুলো শ্রমিক যদি আমি ঠিকমতো বাজার ব্যবস্থা উন্নত করতে পারি, বাজার ব্যবস্থা যদি আমি ঠিকমতো উন্নত করতে পারি, তাহলে এই যে কৃষি পণ্যটা আমি যে উৎপাদিত করবো বা কৃষি পণ্যটা যে আমি উৎপাদন করছি, এই কৃষি পণ্যটা আমি উৎপাদন করে অনেক বেকার যুবক, অনেক বেকার যুবতীর এবং তাদের বেকারত্ব দূর হবে, কর্মসংস্থানের সৃষ্টি হবে। এই যে কৃষি পণ্যটা, বিদেশি কৃষি পণ্যের, আমাদের যে কৃষি পণ্যের চাহিদা আছে, এই যে কৃষি পণ্যটা যে আমরা উৎপাদন করছি, এই কৃষি পণ্য আমি কি করছি, এই যে কৃষি পণ্যটা আমার কি হচ্ছে, এই কৃষি পণ্যটা বিদেশে যদি আমি রপ্তানি করতে পারি, আমি বৈদেশিক মুদ্রা উপার্জন করতে পারবো। এখন যদি কিছু ঝুঁকি আছে, এই ঝুঁকিগুলোকে আমি যদি গোছায় নিয়ে আসতে পারি, তাহলে আমার কৃষি পণ্য উৎপাদন বৃদ্ধি পাবে। কৃষিতে সর্বোচ্চ পরিমাণ লেভেলের, সর্বোচ্চ লেভেলের কী করতে হবে? সর্বোচ্চ লেভেলের অর্থায়ন থাকতে হবে। কৃষক কেন কৃষি পণ্য বিপণন এগুলো করার জন্য যিনি কৃষককে সহজ কিছু ঋণ প্রদান করা হয়। এই যে ঋণ প্রদান করে কৃষক কী করবে? ঋণ প্রদান করে কৃষকের আমার আর্থিক অবস্থা উন্নয়ন হবে এবং তার যে ইকোনমিক্যাল কন্ডিশন সেটা সে ডেভেলপ করতে পারবে। হ্যাঁ, এই ব্যবস্থাগুলো সে সুন্দর করে করতে পারবে। তারপরে এখন যেটা বলছি সেটা হচ্ছে যে এই যে কৃষি পণ্যর কথা আমি বলছি, যে কৃষির যে পণ্য কথা বললাম, এই যে কৃষি পণ্যর সমবায়ের কেন প্রয়োজন? আমাদের দেশে উৎপাদিত কৃষি পণ্য প্রচুর পরিমাণে উৎপাদন হয়। এই প্রচুর পরিমাণে উৎপাদিত কৃষি পণ্য যে উৎপাদন হচ্ছে, এই প্রচুর পরিমাণে উৎপাদিত কৃষি পণ্য আমাদের এই যে প্রচুর পরিমাণে কৃষি পণ্য উৎপাদন করছি, এগুলো কৃষকের পক্ষে একা সংরক্ষণ করা সম্ভব হয় না, সমবায়ের এই জন্য প্রয়োজন হয়। কৃষক দেখো, যদি সমস্ত প্রকার কৃষি যত পণ্য, মিষ্টি কুমড়া, লাউ, সিম, কৃষকের একাই কৃষক পৌরবাজারে নিয়ে আসে, সিটি বাজারে নিয়ে আসে, সে কম টাকা পয়সা পায়। এখন এগুলো যদি সমবায়ের মাধ্যমে সে করে, সমবায়ের মাধ্যমে যদি সব কিছু মেনটেন করে, তাহলে তার কি হবে? তাহলে তার একটা সুন্দর একটা অর্থায়ন তার হবে। কৃষি সমবায়ের মাধ্যমে আমাদের যে পরিমাণ জমি প্রতি বছর কৃষি সমবায়ের মাধ্যমে যে পরিমাণ জমি আমাদের নষ্ট হয়, এই পরিমাণ জমি ছোটোখাটো বগুড়া জেলার সমান। তো কি বলছি, এই যে বগুড়া জেলার সমানের কথা বললাম, তো দেখো জমিতে যদি আমরা আল না দেই, জমির পরিমাণটা আমার পরিধি স্কোয়ার ফিট আমার বৃদ্ধি পাচ্ছে। যখন জমি স্কোয়ার ফিট বা পরিমাণটা বা পরিধিটা আমার বৃদ্ধি পাচ্ছে, তখন জমির অপচয়টা কম হচ্ছে। অপচয় কম হলে জমি আমার উৎপাদন কাজে লিপ্ত হচ্ছে, কৃষক ভালো দাম পাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে এই সময়ের টপিকস। এই জন্য কৃষি সমবায় খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রতি বছর 2-1টা করে MCQ হিট হয়। অধ্যায়টি খুব গুরুত্ব সহকারে, মনোযোগ সহকারে তোমরা পড়ো। ঠিক আছে, খোদা।